নমস্কার, স্টাডি স্টোরিয়ায় স্বাগত। আজকে লুসেন্ট জিকে বইয়ের সৈয়দ ডাইনেস্টি এবং লোদি ডাইনেস্টি সম্বন্ধে আমরা পড়ব। সৈয়দ ডাইনেস্টি, যেটি সৈয়দ বংশ নামে পরিচিত, সেটি 1414 থেকে 1450 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন খিজির খান। খিজির খান 1414 থেকে 1421 পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিমুরস নমিনি ক্যাপচার্ড দিল্লি অ্যান্ড ওয়াজ প্রোক্লেমড দ্য নিউ সুলতান। তিমুরের তৈমুরলংয়ের নমিনি, তৈমুরলং যাকে রেখে গিয়েছিলেন সেই নমিনি, তিনি দিল্লি দখল করেন এবং প্রোক্লেমড, দাবি করেন যে তিনি নতুন সুলতান হিসাবে। হি ওয়াজ দ্য ফার্স্ট অফ দ্য সৈয়দ ডাইনেস্টি। তিনি সৈয়দ বংশের প্রথম সম্রাট, হুইচ রুলড ওভার দিল্লি, যিনি দিল্লি দখল করেছিলেন এবং সারাউন্ডিং ডিস্ট্রিক্ট, তার আশেপাশের ডিস্ট্রিক্টগুলিকে। এনার পরে যিনি সিংহাসনে বসেন তার নাম মোবারক শাহ। 1421 থেকে 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। তিনি সাকসিডেড খিজির খান। তিনি খিজির খাঁকে উত্তরাধিকারী ছিলেন, খিজির খাঁয়ের, এবং অ্যাট দ্য থর্ন আফটার হিজ সাকসেসফুল এক্সপিডিশন এগেনস্ট মেওয়াটিস, কাটিহার এবং গঙ্গাটিক দোয়াব এরিয়া। তাহলে এই মোবারক শাহ কোথায় কোথায় আক্রমণ করে দখল করেছিলেন? একটা হচ্ছে মেওয়াটি, একটা হচ্ছে কাটিহার এবং একটা হচ্ছে গঙ্গার দোয়াব অঞ্চলে। এই তিনটি জায়গা দখল করেছিলেন। হি ওয়াজ কিল্ড বাই দ্য নোবেলস ইন হিজ ওন কোর্ট। তিনি তার রাজ্যে নিজের কোর্টেরই, রাজসভারই নোবেল অভিজাতদের দ্বারা হত্যা করা হয়েছিল তাকে। এরপর আমরা দেখব যে সৈয়দ ডাইনেস্টি কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল। সৈয়দ ডাইনেস্টির এলাকা এই অঞ্চলটা পর্যন্ত ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাটা সৈয়দ ডাইনেস্টি ছিল। তারপরে দেখো মোহাম্মদ শাহ 1434 থেকে 1443 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন এবং দ্য নোবেলস পুট মোহাম্মদ শাহ অন দ্য থ্রোন। ওই যে নোবেলরা হত্যা করলেন মোবারক শাহকে, সেই নোবেলরাই মোহাম্মদ শাহকে সিংহাসনে বসালেন। বাট হি কুড নট সার্ভাইভ দ্য ইনফাইটিং অ্যামং দ্য নোবেলস ইন দ্য কোর্ট। তিনি ওই কোর্টের মধ্যে অভিজাতদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে তিনি সার্ভাইভ করতে পারলেন না। এবং হি ওয়াজ অথরাইজড টু রুল অনলি মার্জ এরিয়া অ্যারাউন্ড 30 miles অ্যান্ড রেস্ট অফ দ্য সুলতানেট ওয়াজ রুলড বাই নোবেলস। কেবলমাত্র তিনি মিগার এরিয়া, তিনি কেবলমাত্র 30 মাইল এলাকা পর্যন্ত রাজত্ব করতে পারতেন রাজধানী থেকে, বাকিগুলো সব নোবেলরা করত। আলম শাহ, যিনি 1443 থেকে 51 পর্যন্ত শাসন করেছিলেন, দ্য লাস্ট সৈয়দ কিং ডিসেন্ডেড ইন ফেভার অফ বাহলুল লোদি। সে সৈয়দ রাজা বাহলুল লোধির ফেভারে ছিলেন, অ্যান্ড রিটায়ার্ড। তিনি রিটায়ার করলেন, তার নাম হচ্ছে আলম শাহ। Thus began the Lodi dynasty, which was confined to Delhi. তারপর শুরু হলো লোদি বংশ, যেটা দিল্লিতে ছিল, অ্যান্ড আ ফিউ সারাউন্ডিং এরিয়াস, দিল্লি এবং তার কিছু পারিপার্শ্বিক অঞ্চলে ছিল। আমরা লোদি বংশ পড়ব। লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। বাহলুল লোদি বংশের প্রতিষ্ঠাতা, খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য, পরীক্ষাতে অনেকবার এসছে। 1451 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং 1488 পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন অনেক দিন। বাহলুল লোদি ওয়াজ ওয়ান অফ দ্য আফগান সর্দার্স। বাহলুল লোদি ছিলেন আফগান সর্দারদের মধ্যে একজন। হি এস্টাবলিশড হিমসেলফ ইন পাঞ্জাব। তিনি নিজেকে পাঞ্জাবে প্রতিষ্ঠিত করেন আফটার দ্য ইনভেশন অফ তিমুরের আক্রমণের পর। হি ফাউন্ডেড দ্য লোদি ডাইনেস্টি। তিনি লোদি বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে সৈয়দ বংশের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই এলাকাটাতে অবস্থিত ছিল সৈয়দ বংশ।
বিস্তৃত ছিল, আর লোদি বংশটা তার থেকে একটু বেশি এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। সিকান্দার লোদি 1489 খ্রিস্টাব্দতে সিংহাসনে বসান। খুব ইম্পর্ট্যান্ট একজন লোদি বংশের সম্রাট। 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন, এবং সিকান্দার লোদি ওয়াজ দ্য সান অফ বাহলুল লোদি, বাহলুল লোদির সন্তান, এবং তিনি কনকার্ড বিহার অ্যান্ড ওয়েস্টার্ন বেঙ্গল। তিনি বিহার এবং পশ্চিম বাংলা দখল করেছিলেন। হি শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু আগ্রা। তিনি দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তর করেছিলেন। দারুণ ইম্পর্ট্যান্ট একটা তথ্য। আর সিটি ফাউন্ডেড বাই হিম, তাহলে আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে সিকান্দার লোদি, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা। সিকান্দার ওয়াজ আ ফ্যানাটিক্যাল মুসলিম, এবং এক কট্টর মুসলিম ছিলেন, এবং ব্রোক দ্য স্যাক্রেড ইমেজেস অফ জ্বালামুখী টেম্পল। তিনি জ্বালামুখী টেম্পলের পবিত্র মূর্তি ভেঙে দেন, এবং অ্যাট নাগরকোট অ্যান্ড অর্ডার দ্য টেম্পলস অফ মথুরা টু বি ডেস্ট্রয়েড, এবং তার আদেশেই মথুরার মন্দিরগুলি ধ্বংস হয়েছিল। হি টুক আ কিন ইন্টারেস্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। তিনি কৃষিকার্য অগ্রগতিতে, কৃষিকার্যের উন্নতিকল্পে তিনি কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন জানা যায়, তার ইন্টারেস্ট ছিল সেদিকে। এবং হি ইন্ট্রোডিউসড গজ ই সিকান্দারি। তিনি গজ ই সিকান্দারি বলে একটা সিকান্দার্স ইয়ার্ড মানে গজ, একটি মাপনি তিনি শুরু করেছিলেন, অফ 32 ডিজিটস ফর মেজারিং কাল্টিভেটেড ফিল্ডস। তাহলে তিনি একটি নতুন একক প্রচলন করেন, যেটাকে গজ ই সিকান্দারি বা সিকান্দার্স ইয়ার্ড বলা হয়। হি ওয়াজ আ পয়েট অ্যান্ড কম্পোজড পয়েন্টস। তিনি ছিলেন একজন কবি, এবং তিনি কবিতা লিখেও ছিলেন, কবিতা লিখতেন ইন পার্সিয়ান, ফার্সি ভাষাতে, উইথ দ্য পেন নেম গুলরুখি। তাহলে গুলরুখি নামে তিনি ফার্সি ভাষাতে কবিতা লিখতেন। এনার পর হচ্ছেন ইব্রাহিম লোদি। 1517 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ, এবং বাবরের দ্বারা পরাজিত হন পানিপথের প্রথম যুদ্ধতে 1526 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে ইনি হচ্ছেন ইব্রাহিম লোদি, এবং লোদি বংশের শেষ সম্রাট। হি ওয়াজ দ্য লাস্ট কিং অফ লোদি ডাইনেস্টি অ্যান্ড দ্য লাস্ট সুলতান অফ দিল্লি। তিনি লোদি বংশের শেষ সুলতান এবং সুলতানি যুগেরও শেষ সুলতান। হি ওয়াজ দ্য সান অফ সিকান্দার লোদি। তিনি সিকান্দার লোদির সন্তান ছিলেন। দ্য আফগান নোবেলটি ওয়াজ ব্রেভ। আফগান নোবেলটিগুলো মানে আফগান যে অধিপতি তারা ছিলেন ব্রেভ, সাহসী এবং ফ্রিডম লাভিং পিপল, এবং স্বাধীনতাকামী লোক। বাট ইট ওয়াজ বিকজ অফ ইটস ফিসিপেরিয়াস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক টেন্ডেন্সিস, তার সন্দেহপরায়ণ এবং ব্যক্তিগত স্বার্থপরতার মনোভাবটা, দ্যাট আফগান মোনার্কি ওয়াজ উইকেন্ড। আফগান মোনার্কিরা এটাকে পছন্দ করতেন না। মোরওভার, যাই হোক, ইব্রাহিম লোদি অ্যাসার্টেড দ্য অ্যাবসলিউট পাওয়ার অফ সুলতান। ইব্রাহিম লোদি সুলতান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। অ্যাজ আ রেজাল্ট সাম অফ দ্য নোবেলস টার্ন এগেনস্ট হিম। তার ফলস্বরূপ কতগুলি অভিজাত তার বিরুদ্ধাচরণ করে। অ্যাট লাস্ট দৌলত খাঁ লোদি বলে একজন গভর্নর অফ পাঞ্জাবের শাসক, ইনভাইটেড বাবরকে নিমন্ত্রণ করলেন টু ওভারথ্রো ইব্রাহিম লোদিকে সিংহাসন থেকে বিতাড়িত করার জন্যে। বাবর অ্যাকসেপ্টেড দ্য অফার অ্যান্ড ইনফ্লিক্টেড আ ক্রাসিং ডিফিট অন ইব্রাহিম লোদি ইন দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ইন 1526। বাবর এই নিমন্ত্রণ স্বীকার করলেন, এবং 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে দিলেন। Ibrahim Lodi was killed in the battle normal, and with him ended the Delhi Sultanate. ইব্রাহিম লোদি সাধারণভাবেই সে ওই যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন, এবং তার সঙ্গে সঙ্গে দিল্লি সালতানেট মানে দিল্লি সুলতানি যুগ এর অবসান ঘটে। দেখো, কজেস অফ ডিক্লাইন দিল্লি সালতানেট বলছে। কজেস, কারণ কি কি? 1 নম্বর কারণ যেটা বলছে যে ডেসপোটিক অ্যান্ড
military type of government which did not have the confidence of the people. এমন একটা মিলিটারি টাইপ ছিল যারা মানে রেগুলার সেনাবাহিনীর মধ্যে পড়তো না। বাবরের যারা সেনাবাহিনী ছিলেন তারা ট্রেন্ড এবং রেগুলার তারা যুদ্ধ করতেন, অভিজ্ঞতা ছিল। ইব্রাহিম লোদির সেনাবাহিনীর তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। Degeneration of Delhi sultans, especially the wild projects of Muhammad bin Tughlaq, incompetence of Firoz Shah Tughlaq. তাহলে এই যে ডিজেনারেশন ছিল, মানে দিল্লি সুলতানদের অকর্মণ্যতা ছিল, যেমন মোহাম্মদ বিন তুগলকের প্রজেক্টগুলো, ফিরোজ শাহ তুগলকের ইনকম্পিটেন্স মানে অকর্মণ্যতাগুলো সেইগুলো। ওয়ার অফ সাকসেশন অ্যাজ দেয়ার ওয়াজ নো ফিক্সড ল অফ ফর সাকসেশন, দখল করবার জন্য কোনো নির্দিষ্ট আইন যেহেতু ছিল না, সেই জন্য যুদ্ধ লেগেই থাকত। গ্রিড অ্যান্ড ইনকম্পিটেন্সি অফ দ্য নোবেলস, লোভ এবং অকর্মণ্যতা বা অযোগ্যতা, ইনকম্পিটেন্সি মানে অযোগ্যতা, ওই অভিজাতদের লোভ এবং অযোগ্যতা এটার একটা কারণ ছিল। ডিফেক্টিভ মিলিটারি অর্গানাইজেশন, মিলিটারি যে সংঘবদ্ধতা ছিল সেটা ডিফেক্টিভ ছিল, মানে ভুলপূর্ণ ছিল, ত্রুটিযুক্ত। ভাস্টনেস অফ এম্পায়ার অ্যান্ড পুয়ার মিনস অফ কমিউনিকেশন, গোটা সাম্রাজ্যটা বিশাল ছিল এবং পুয়ার মিনস অফ কমিউনিকেশন, যোগাযোগের ভালো সুযোগ ছিল না। ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি, অর্থনৈতিকভাবে সাম্যতা ছিল না, মানে সুস্থিতি অবস্থায় ছিল না। নাম্বার অফ স্লেভস ইনক্রিজ টু 1,80,000 ইন ফিরোজ শাহ তুগলকস টাইম হুইচ ওয়াজ আ বার্ডেন অন দ্য ট্রেজারি। 1,80,000 পর্যন্ত দাসের সংখ্যা বেড়ে গিয়েছিল, যেটা ট্রেজারির পক্ষে একটা বিশাল বড় চাপ। এবং ইনভেশন অফ তৈমুর, সবারই শেষে তৈমুর লঙ্গের ভারত আক্রমণ। দেখো এখানে মঙ্গোলিয়ান ইনভাশন, যারা আক্রমণ করেছিলেন মঙ্গোলিয়ানরা, তাদের সুলতানের আমল এবং সাল এবং ঘটনা কী ঘটেছে সেগুলো বলা আছে। ইলতুৎমিশ 1221 খ্রিস্টাব্দে আক্রমণ করেন। 1221 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের আমলে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন এবং আপ টু দ্য ব্যাঙ্ক অফ ইন্দাস, সিন্ধুর তীরবর্তী এলাকা পর্যন্ত আক্রমণ করেন। বহরাম শাহ 1241 খ্রিস্টাব্দে তাহির বাহাদুর পাঞ্জাবে আসেন, তাহির বাহাদুর, এবং প্রচুর লুটতরাজ এবং হত্যাকাণ্ড চালায়। এরপর হচ্ছে মাসুদ, তিনি 1245 খ্রিস্টাব্দে আসেন এবং তিনি বলবন টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 1245 বলবন fought back the Mongolians and recovered Multan which was captured by the Mongols. তাহলে বলবন মঙ্গলদের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন এবং মুলতানকে আবার পুনরুদ্ধার করেছিলেন, যেটা মঙ্গলরা দখল করে রেখেছিল গিয়াসুদ্দিন বলবন আমলে। আবার বলবন বলছে 1279 প্রিন্স মোহাম্মদ অব মুলতান বুগরা খান ফ্রম সামনা অ্যান্ড মালিক মুবারক অফ দিল্লি কম্বাইন্ড টুগেদার টু ডিফিট দ্য মঙ্গলস। তাহলে এতগুলো একসাথে যুদ্ধ করে মঙ্গলদেরকে হারিয়েছিল। আবার বলবনের টাইম আবার হয় 1286-তে, সেটা হচ্ছে তিমুর ইনভাইট করে ইন্ডিয়াতে এবং প্রিন্স মোহাম্মদ বলবনের বড় ছেলে কিল্ড ইন দ্য ব্যাটল অ্যান্ড ওয়াজ ডেকোরেটেড উইথ খান-ই শহীদ টাইটেল, তাকে খান-ই শহীদ টাইটেল দেওয়া হয়। জালালউদ্দিন খলজি, যেটা 1292 সালে ওনার আমলে আসে, কেনা আবদুল্লাহ, তিনি নিউ মুসলমান বলা হয় তার আক্রমণের এটাকে। 4000 মঙ্গলরা এই ইসলামে কনভার্টেড হয় এবং এদেরকে নিউ মুসলমান বলা হয়। আলাউদ্দিন খলজির আমলে জাফর খাঁ, তিনি মঙ্গলদেরকে হারিয়েছিলেন কোথায় না, জলন্ধর সালদি, এবং তাদের লিডার ওয়াজ টেকেন প্রিজনার, এবং তাদের যে নেতা ছিল তাকে জেলে ভরা হয়েছিল। জাফর খান ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটল, জাফর খান ওই যুদ্ধতে হেরে গিয়েছিলেন। এরপর আলাউদ্দিন খলজি
আমলেই আবার 1304 খ্রিস্টাব্দে মঙ্গল আক্রমণ হয়। আলী বেগ এবং তাস এরা হেরে গিয়েছিল আলাদিন খলজির কাছে। মোহাম্মদ বিন তুগলকের সময় হয় তারমানসরিন খান বলে একজন, তিনি দিল্লি আক্রমণ করেন কিন্তু বাট ওয়াজ ডিফিটেড বাই মোহাম্মদ বিন তুগলক। তারাও মোহাম্মদ বিন তুগলকের কাছে হেরে যায়। অ্যাডমিনিস্ট্রেশন দিল্লির সুলতানের আন্ডারে কী ছিল, যে তুর্কি সুলতান ছিল ইন্ডিয়াতে, তারা ডিক্লেয়ার করেছিল যে লেফটেন্যান্ট অফ দ্য ফেথফুল, দ্যাট ইজ আব্বাসিদ খলিফাত অফ বাগদাদ, অ্যান্ড ইনক্লুডেড হিজ নেম অ্যাজ খুতবা। খুতবা পাঠ করা হতো সুলতানের নামে, যে তারা খলিফার অধীনে একজন সুলতান, সেটা। অ্যান্ড ইট ডিড নট মিন দ্যাট দ্য খলিফা বিকেম দ্য লিগেল রুলার। এটার অর্থ কিন্তু খলিফা অরিজিনাল রুলার নয়, কিন্তু খলিফার আন্ডারে ছিল বলা হয়। দ্য খলিফা হ্যাড দ্য অনলি আ মোরাল পজিশন। খলিফার কেবলমাত্র একটি নৈতিক স্থান ছিল। পলিটিক্যাল লিগাল এবং মিলিটারি অথরিটি ওয়াজ ভেস্টেড ইন দ্য সুলতান। সুলতানের ওপরে পলিটিক্যাল, লিগাল এবং মিলিটারি তিনটি অথরিটি ছিল এবং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দায়বদ্ধ ছিল। অ্যান্ড ওয়াজ অলসো দ্য কমান্ডার ইন চিফ ইন দ্য মিলিটারি ফোর্সেস। মিলিটারি ফোর্সে কমান্ডার ইন চিফ হতো। নো ক্লিয়ার ল অফ সাকসেশন, মানে সিংহাসনে কে বসবে সেটা কোনো ক্লিয়ার ছিল না। তার ফলে ডেভেলপ অ্যামং মুসলিম রুলার্স, সেই জন্য মিলিটারি স্ট্রেংথ ওয়াজ দ্য মেন ফ্যাক্টর ইন দ্য সাকসেশন টু দ্য থর্ন। সিংহাসনে বসতে গেলে পরে মিলিটারি শক্তি সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। এরপরে দেখো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কে কে ছিল। দেওয়ানি উজিরাত, মন্ত্রীকে বলা হতো, ফিনান্স মিনিস্টারকে। দেওয়ানি আর্জ বলা হতো আরজি মামুলা, মিলিটারি ডিপার্টমেন্টের হেডকে, সেনাপতিকে। দেওয়ানি ইনসা বলা হচ্ছে করসপন্ডেন্স, যোগাযোগ রক্ষাকারীকে। দেওয়ানি রিসালাত বলা হচ্ছে দাবার ইম মুলক, হেড ছিল, মানে ডিপার্টমেন্ট অফ অ্যাপিলস, কোনো আপিল করার যে ডিপার্টমেন্ট সেটা। আর দেওয়ান ই মুস্তাখারাজ, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এরিয়াস, মানে টাকা বাকি থাকলে পরে সেগুলো এরিয়ার মাধ্যমে দেওয়া হতো। দেওয়ানি রিয়াসত, রিয়াসত মানে কমার্সের ডিপার্টমেন্ট। দেওয়ানি কোহি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। দেওয়ান ই বন্দগান, মানে ওই স্লেভদের ডিপার্টমেন্ট। বন্দগান ই চিহলগানি বা দেওয়ানি বন্দগান। ফিরোজ শাহ তুগলক বলছে এ করছে দেওয়ানি বন্দগানটা, কিন্তু বন্দগানি চিহলগানিটা হচ্ছে ইলতুৎমিশ। এটা ভুল করলে চলবে না, দুটো তথ্যই সঠিক। দেওয়ানি বন্দগানটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্লেভস, যেটা ফিরোজ শাহ তুগলক বানিয়েছিলেন। আর বন্দগানি চিহলগানি যেটা 40-এর চক্র, সেটা ইলতুৎমিশ বানিয়েছিলেন। দেওয়ানি খয়রাত মানে দান খয়রাত, যেটা সেটাও ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেছিলেন। এবং দেওয়ানি ইসিয়াক মানে পেনশন এর জন্য ডিপার্টমেন্ট, সেটাও ফিরোজ শাহ তুগলক শুরু করেছিলেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বলছে ইকতা, বলা হতো প্রভিন্সকে, এলাকাকে। মুক্তি বা ওয়ালি এর হেড ছিল। শিখ ডিস্ট্রিক্টকে বলা হতো শিকদার, বলা হতো সেখান থেকে। পরগনা তালুককে বলা হতো চৌধুরী এবং আমিল বলা হতো। গ্রাম হতো মুকদ্দম বা খুত। এবার আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ দিল্লি সালতানেট, এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া। টার্কিশ কনকোয়েস্টের জন্য ডোম এবং লফটি টাওয়ার এবং আর্চ, এই যে আর্চ আছে না, আর্চ, এইগুলো বানানো শুরু হয়ে যায় তারপর থেকে। দে অলসো বট উইথ দেম অ্যান এক্সপার্ট নলেজ অফ দিস কংক্রিট অ্যান্ড মর্টার হুইচ হ্যাড হিয়ারসিও বিন লিটল ইউজ ইন ইন্ডিয়া, যেটা আগে খুব কমই ব্যবহার হতো। আড়াই দিন কা ঝোপড়া যেটা আজমেরে বানানো হয়েছে, বিউটিফুল প্রেয়ার হল, সেটা কার্ভ মেহরাব, হোয়াইট মার্বেল এবং ডেকোরেটিভ আর্টস কিনে করা হয়েছে। এটা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া। নেক্সট দেখো, এরপর টম্ব অফ গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবনের সমাধি, এটা দিল্লির কাছে মেহরুলিতে আছে। এরপর হচ্ছে খলজি বংশের সময়, খলজি পিরিয়ড, ইউজেস অফ Vauciored arch and dome was established and for all. Famous example is the tomb of Hazrat Nizamuddin Auliya, আর দিল্লিতে আছে যেটা। হ্যাঁ, আর্চের ব্যবহার প্রচুর শুরু হয় এই সময়। তুগলকদের বিল্ডিংগুলি যেমন স্টার্ক সিম্পলিসিটি, খুব সিম্পল ছিল, এবং এগুলি লেস ফিনান্সিয়াল রিসোর্সেস অ্যাজ ওয়েল অ্যাজ পিউরিটানিক্যাল টেস্টস
পিউরিটিয়ানদের মতো হতো ওইগুলো, পিউরিটান যেটা খ্রিস্টান এক ধরনের আর্কিটেকচার। স্লোপিং ওয়ালস অ্যান্ড ডার্ক অ্যাপিয়ারেন্স ক্যারেক্টারাইজ দ্য বিল্ডিংস, দেওয়ালগুলো ঢাল থাকতো, স্লোপিং দেখতে পাচ্ছ। এবং গিয়াসউদ্দিন তুগলক এটা বানিয়েছিল ইন্দো ইসলামিক আর্কিটেকচার সার্ভিং অ্যাজ দ্য মডেল ফর লেটার টমস অফ এলাহাবাদ। তাহলে এটা গিয়াসউদ্দিন তুগলকের সমাধি। এরপর সৈয়দ পিরিয়ডে কনস্ট্রাকশনটা ফলো করা হয়েছিল এলাবোরেট বিল্ডিং করার জন্য, এবং কনস্ট্রাকশনটা ডাবল ডোমে ছিল। মেন ফিচার হচ্ছে লোদি আর্কিটেকচারে ডাবল ডোম। এবং ওয়ান বিল্ডিং ওয়ার্থ নাথিং ইন মত কি মসজিদ, এই এটা ইরেক্টেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ সিকান্দার লোদি, সিকান্দার লোদির মন্ত্রী এটা বানিয়েছিলেন মত কি মসজিদ। এবার লিটারেচার কি, দিল্লি সালতানাতের তহকাক ই হিন্দ আলবেরুনি লিখেছিলেন, তাবাকাতি নাসিরি মিনহাজ সিরাজ লিখেছিলেন, এগুলি মুখস্থ করতে হবে। পাশেগুলো দেখো, আলবেরুনি ওয়াজ অ্যান আরবিয়ান স্কলার হু রোট অ্যাবাউট দ্য স্লেভ ডাইনেস্টি, দাস বংশ সম্বন্ধে লিখেছেন আলবেরুনি। এবং মিনহাজুস সিরাজ তিনি ইলতুৎমিশের সময় ছিলেন। এরপর দেখো লায়লা মজনু লিখেছেন আমির খসরু, যেটা আলাউদ্দিন খলজির কোর্ট পোয়েট ছিলেন যিনি। খাজাইনুল ফুতুহা আমির খুসরো লিখেছিলেন, তিনি আলাউদ্দিন খলজির বিভিন্ন জায়গা দখল সম্বন্ধে লিখেছিলেন, রাজ্য বিজয় সম্বন্ধে লিখেছিলেন। তুগলক নামা এটি আমির খুসরো লিখছেন, তিনি গিয়াসউদ্দিনের সময়কার ঘটনা লিখছেন, গিয়াসউদ্দিন তুগলকের সময়। নূর সিফির আমির খুসরো লিখছেন, এটা পোয়েটিক ডেসক্রিপশন অফ আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজির ওপর একটা কবিতা। আর ফতে-ই জাহাঙ্গীরি জিয়াউদ্দিন বারানি লিখছেন, তিনি তুগলক ডাইনেস্টি সম্বন্ধে লিখছেন। তারিক-ই ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারানি লিখছেন, ফতোয়া-ই ফিরোজ শাহ লিখছেন নিজেই। আর কিতাব ফি তাহকিক আলবেরুনি বা তাহকিক-ই হিন্দ কুয়ানান-ই মাসুদি আলবেরুনি। জওহর আলবেরুনি লিখছেন, কোয়ামাস ফিরোজবাদী লিখছেন, তাজ উল মাথির হাসান নিজামি লিখছেন, খুব ইম্পর্টেন্ট এটা। চাচনামা আবু বাক্কার লিখছেন, লুবাব উল আলাব বুখারি লিখছেন, এবং খামস আমির খুসরো লিখছেন। এরপর কিতাবুল রাহেলা ইবন বতুতা লিখছেন, যেটি তার ট্রাভেলগ, খুব ইম্পর্টেন্ট ইবন বতুতার। মিফা উল ফুতাহা, যেটা আমির খুসরো লিখছেন, জালালউদ্দিন কনকোয়েস্ট অ্যান্ড লাইফ। এরপর মুলতা উল আনোয়ার আমির খুসরো, আয়না ই সিকান্দারি আমির খুসরো, হাসাত বিহিস্ত আমির খুসরো, সিরিন খুসরো আমির খুসরো, তারিক-ই ফিরোজ শাহী, শামস ই সিরাজ আফিফ এবং ফুতুহা উ সালাহউদ্দিন ইসামি লিখছেন। তাহলে দেখো এইখানটাতে আমি তথ্যগুলো পাশাপাশি বলে দেওয়া আছে যে এগুলো লিটারেরি মাস্টারপিস, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গল্প আছে। আর এটা তারিক-ই ফিরোজ শাহীটা শামসুদ্দিন ফিরোজ আফিফ লিখেছেন তুগলকদের ইতিহাস সম্বন্ধে। ওকে, এখানটাতে দেখো আমাদের একজনের নাম পেলাম ইবন বতুতা, এই যে ইনি হচ্ছেন ইবন বতুতা। ইনি কতগুলো দেশ কোথায় কোথায় ঘুরেছিলেন দেখো। রুটটা হচ্ছে 1325 থেকে শুরু করছেন, 1325 থেকে শুরু করে তার্কিতে এখান থেকে শুরু করে গোটা এই মধ্য এশিয়া ঘুরে, ইউরোপ ঘুরেছেন। এরপর বাদ বাকি যে ইয়েগুলি দেখো আমাদের এইখানটাতে তার্কি, এই এলাকাটাতে ঘুরছে 1332 থেকে 46, এই সবুজ কালিটা হচ্ছে 1330 থেকে 32, এবং কমলা কালারটা হচ্ছে 1349 থেকে 53। তাহলে কত পর্যন্ত এলাকা উনি ঘুরেছেন, প্রায় গোটা আমেরিকা ছাড়া গোটা বিশ্ব সেই সময়কার তিনি ঘুরে ফেলেছিলেন। ওকে, থ্যাংক ইউ। প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি। এরকম আরও অনেক ভিডিও পেতে গেলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল বাটনটিতে ক্লিক করে অল ক্লিক করতে হবে, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পাও। যাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।